দাদা, আজকের আবহাওয়াটা তো তেমন ভালো নয়। দেখেছ, এই দুপুরে রোদ থাকার কথা, আর এখন আকাশে পুরো মেঘ হয়ে আছে। ঠিক কথাই বলেছিস। তবে এই আবহাওয়াতে মাছ ধরতে পারলে বেশ ভালো হতো রে। না দাদা, এই আবহাওয়াতে মাছ ধরাটা সুবিধার হবে না। পরে যদি আবার কোনো বিপদ আপদ ঘটে যায় তখন। সব জায়গাতেই বিপদ রয়েছে রে। ভাগ্যে থাকলে ঘরে বসেও বিপদে পড়া যায়। কাজ করতে গেলে তো ঝুঁকি নিতে হবেই। তাই বলে কি নদীর ভেতরে ঝুঁকি নেবে? এটা কখনো হয়? বলো বলো দাদা। হবে না কেন? আমরা তো জেলে, আমাদের বিপদ তো নদীর মাঝেই থাকবে নাকি? এটা তুমি ঠিক কথা বলেছ। তবে মনে তেমন সায় দিচ্ছে না, বুঝলে? হ্যাঁ, যদি কোনো বিপদ হয়। হলে হোক, এসব ভেবে ঘরে বসে থেকে কাজ নেই, তাহলে আর ঘর সংসার চলবে না। তাহলে তুমি মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছো তো? আমি তো নিয়েছি। এবার তুই তোর সিদ্ধান্ত আমাকে জানা। তুই কি মাছ ধরবি আমার সাথে? ও দাদা, কত বছর ধরে তোমার সাথে কাজ করে আসছি আমি, আর আজকে বলছো আমি সিদ্ধান্ত নেব? আমি তো সবসময় তোমার সাথেই আছি। ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় মাছ ধরবো, কেমন? হুম। ও দিদি, শুনছো? ওরা দুজনেই নাকি মাছ ধরতে যাবে গো। হ্যাঁ, শুনলাম তো। মাছ ধরতে গেলে সমস্যা কোথায়? ওরা তো জেলে জেলে মানুষ, মাছ তো ধরবেই না। আমি সেটা বোঝাতে চাইনি গো। আবহাওয়া দেখেছো তুমি? এই অবস্থায় মাছ ধরতে বেরোলেই তো বিপদ আপদ ঘটে যাবে। তুই তো ঠিক কথাই বলেছিস। এটা তো আমি আগে ভেবে দেখিনি। তা এখন কি করব বলতো? কি আর করবে, ওদের আটকাও দিদি। আমার কথা তো কোনোভাবেই কানে নিচ্ছে না। তোর মনে হয় ওরা আমাদের কথা শুনবে? ওরা আমাদের কথা কোনোভাবেই শুনবে না। এই আবহাওয়াতে ওরা মাছ ধরে আনন্দ পায়। এভাবে চললে তো হবে না দিদি। ওদের উপরই তো আমাদের সংসার নির্ভরশীল। এখন যদি ওদের বিপদ হয়, তবে সংসার কি করে চলবে? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কি করে আটকাবো বলতো? জোর করে তো আর লাভ হবে না, ওদেরকে বোঝাতে হবে। বোঝালে হয়তো ওরা আমাদের কথা শুনতে পারে দিদি। ঠিক আছে, তাহলে তুই তোর বাড়ি যা। আমি তোর দাদাকে বোঝাবো, দেখি কি বলে। হ্যাঁ, সেটাই করো। তুমি যদি দাদাকে বোঝাতে পারো, দাদা দেবেনকে বোঝাতে পারবে। দেবেন দাদাকে অনেক মানে। ঠিক আছে, তাই হবে। এখন এসব নিয়ে চিন্তা করিস না তো। যা যা, এখন বাড়িতে যা, বেলা গড়িয়ে এলো। বাবু, শুনেছেন আজকে সিধু ও দেবেন নাকি অনেক মাছ পেয়েছে নদীতে? ওদের সাহস আছে বলতে হবে বাবু। তুই জানলি কিভাবে ওরা অনেক মাছ পেয়েছে? তোরা গিয়েছিলি নাকি দেখতে? না বাবু, যাওয়ার তো সময় হয়নি। ওরা একটু আগেই মাছ ধরে এসেছে, গ্রামবাসীদের কাছেই শুনেছি। ওই সিধুকে আমার একদমই সহ্য হয় না। আরো পুরো গ্রামবাসীকে মাতিয়ে বেড়াচ্ছে। কেন বাবু, এমন কি হয়েছে? সেসব জেনে তোর কোনো কাজ নেই। ওর সাথে আমার পুরনো শত্রুতা আছে রে, জমি নিয়ে। আমি তো ওকে শান্তিতে থাকতে দেব না। তাহলে কি করবেন বাবু? কি এমন করা যায়? সেটাই তো ভাবছি। যে কোনো বিনিময়ে ওই সিধুকে আমি হারিয়েই ছাড়ব। ওর জীবন আমি তছনছ করে দেব। তাহলে একখানা পরিকল্পনা করাই যায়। পরিকল্পনা? কি এমন পরিকল্পনা? এই ধরুন, ওরা দুজনে মাছ ধরতে গেল, কিন্তু আর ফিরে এলো না। ব্যাপারটা দারুণ হবে না? দারুণ হবে না? ওরে, ব্যাপারটা তো অনেক দারুণ রে, কিন্তু কাজটা কিভাবে করব বলতো? রাতের আধারে আমি আর আপনি মিলে নদীর পাড়ে গিয়ে ওদের নৌকাটা ভেঙে দিয়ে আসব, যাতে ওরা না বোঝে। একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস,
এই কাজটাই করতে হবে। আগামীকাল রাতেই আমরা এই কাজ করব। দেখেছেন বাবু, আমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আপনি আমার প্রশংসাই করেন না। হয়েছে হয়েছে, এত বুদ্ধি দেখিয়ে লাভ নেই, সব কিছুর ব্যবস্থা কর। আর হ্যাঁ, এই কথা যেন বাইরের কেউ জানতে না পারে। কি রে হাদারাম, তা কোথায় যাচ্ছিস? তুমি আমাকে হাদারাম বললে কেন? সব সময় তুমি আমার সাথে এমন কেন করো? হাদারাম বলবো না তো কি বলবো? তোর মাথায় কোনো বুদ্ধি আছে যে তোকে ভালো মানুষ বলবো? শোনো বুড়িমা, আমার অনেক বুদ্ধি আছে যা তোমরা কেউ জানো না। সবকিছু কিন্তু দেবাশিস বাবুই জানে। এমন কোন বুদ্ধি আছে তোর ঘটে? এই যে দেবাশিস বাবুর ডান হাত আমি। দেবাশিস বাবু কই যায়, কেন যায়, আর কি করে না করে, সবকিছু তো আমার সিদ্ধান্তেই করে। ও মা, তাই নাকি? তা কি এমন সিদ্ধান্ত নিল তোর কথায়? বলাটা ঠিক হবে না, কিন্তু তুমি যেহেতু অপমান করলে, তোমাকে আমি বলতেই পারি। কিন্তু কাউকে বলো না, জানো কেমন? গোপন কথা নাকি? আচ্ছা আচ্ছা, বলবো না কাউকে, তুই আমার কাছে বলতে পারিস। ওই যে সিধু আছে না, তার সাথে তো দেবাশিস বাবুর পুরনো শত্রুতা জমি নিয়ে, তাই সিধু দাদাকে দেবাশিস বাবু দেখতে পারে না। ও, এই কথা? এই কথা তো আমি আগে থেকেই জানি। এখন হয়েছে আসল কথা। সিধু দাদার ক্ষতি করার জন্য দেবাশিস বাবু একটা পরিকল্পনা করেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, পরিকল্পনাটা হলো আমরা রাতের আধারে গিয়ে সিধু দাদার নৌকাটা ভেঙে দিয়ে আসবো। এটা নিশ্চয়ই তোর পরিকল্পনা। হ্যাঁ গো হ্যাঁ, তাই আজ থেকে আমাকে আর হাদারাম বলবে না। এখন আমি যাই বুড়িমা, অনেক কাজ আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার হবে আসল মজা। এবার দেখি ওই সিধু কেমন করে বেঁচে গ্রামে আসে। যেভাবে নৌকাটা ভেঙেছি, তাতে কোনোভাবেই সিধু অথবা দেবেন পারে ফিরে আসতে পারবে না। সব শেষে এই সুযোগ আমার হাতের নাগালে এসে পড়ল। বাহ বাহ, সবই কিন্তু আমার জন্য হয়েছে, সব কৃতিত্ব কিন্তু আমার বাবু। হয়েছে হয়েছে, এখন আর নিজের গুণগান গাইতে হবে না। দেখিস কেউ যেন এই কথাটা না জানতে পারে। আপনাকে আমি বলেছি বাবু, কেউ এই কথাটা জানতে পারবে না। এই সব কাহিনী শুধু আপনার আর আমার মধ্যেই থাকবে। এই তো এবার হয়েছে আসল কথা। চল এবার আমরা বাড়িতে ফিরে যাই, কেউ আবার দেখে ফেললে বিপদ হতে পারে রে। বাড়িতে তো যাব বাবু, কিন্তু আপনার এত বড় একটা কাজ করে দিয়েছি, আমাকে কিছু দেবেন না বাবু? তোর জন্য আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। চল চল, বাড়িতে গিয়েই তোকে অনেক টাকা দেব। এই কারণেই আপনার সাথে কাজ করতে আমার অনেক ভালো লাগে। আপনি সব সময় আমার মনের কথা বোঝেন। এখন বাড়িতে চল, এখানে বসে এত কথা বলা ঠিক হবে না, যখন তখন লোকজন চলে আসতে পারে। আচ্ছা বাবু আচ্ছা, তাই চলুন তাহলে, চলুন চলুন। আমি বারবার করে বলছি যেও না যেও না, তুমি আমার তো কোনো কথাই শোনো না। এবার যদি কোনো বিপদ হয়ে যায়? গিন্নি, বিপদের কথা মাথায় আনলে চলবে না। আমরা জেলে মানুষ, সমস্ত বিপদকে উপেক্ষা করেও আমাদের মাছ ধরতে হবে। এইটা কোনো যুক্তি হতে পারে না। আকাশের অবস্থা দেখেছো? আজ রাতে নিশ্চয়ই ঝড় উঠবে।
তুমি তো ভালোভাবেই জানো ঝর্ণাতে বেশি মাছ পাওয়া যায়। বেশি মাছ পেলে সংসারে উন্নতি হবে গো, উন্নতি। আর যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সংসার সংসার কোথায় যাবে? তুমি এটা বুঝতে পারো না? না, আমি বুঝতে পারি না। তুমি আজকে আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। আমি আজকে মাছ ধরতে যাবই যাব, বলে দিলাম। তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। তোমাকে বিয়ে করে আমি নিজেও বিপদে পড়েছি। সব সময় এমন ধরনের কথা বলবে না তো গিন্নি। ঝগড়া 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 ঝগড়ার জায়গায় এর মধ্যে বিয়ে বিপদ এসব আসছে কেন? আসবে না কেন? তোমার ওপরই পুরো সংসার পড়ে আছে। আর তোমার যদি বিপদ হয়? আমি তোমার চিন্তা বুঝতে পেরেছি, কিন্তু আমার কিচ্ছু হবে না। তুমি বিশ্বাস রাখো আমার প্রতি। না না, আমি কোনো বিশ্বাস রাখতে পারছি না। তুমি আমার কথা বুঝতে চাও না কেন বলো তো? কারণ তুমি সব সময় অযৌক্তিক কথা বলো। অযৌক্তিক কথা বোঝার কোনো মানেই হয় না। তাহলে যাও, আমার কোনো কথা শুনতে হবে না। বিপদে পড়লে তখন বুঝবে। ও দাদা, এতক্ষণ ভেবেছিলাম ঝড় উঠবে, কিন্তু এখন তো দেখছি ঝড় উঠেই গেল। চলো চলো, আমরা বাড়িতে ফিরে যাই। আর আমাদের কিছুই হবে না রে। আমাদের নৌকা অনেক শক্তপোক্ত রয়েছে। এই ঝড় আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। না দাদা, আমার বড্ড ভয় লাগছে। নদী কত ভয়ঙ্কর হয়ে উঠেছে। তুমি দেখেছো, যে কোনো সময় নৌকা ভেঙে যাবে। আরে পাগল, কিচ্ছু হবে না। এই ঝড়েই তো বড় বড় মাছ পাবো রে। এই মাছ ধরতেই তো আজকে এসেছি রে। কিন্তু আমরা বেঁচে থাকবো তো? বেঁচে না থাকলে মাছ দিয়ে কি করব বলো? ও দাদা, নৌকাটা তো ভেঙে গেল। এবার আমাদের কি হবে? আমরা কোথায় যাব? নৌকা যে এভাবে ভেঙে যাবে সেটা তো বুঝতে পারিনি রে। আমার নৌকা তো ভেঙে যাওয়ার কথা নয়, কিছুতেই নয়। সেসব কথা এখন বাদ দাও। এখন আমরা কি করব তুমি সেটাই বলো। কোনোভাবেই ডুবলে চলবে না। সাঁতরে নদীর পাড়ে যাওয়ার চেষ্টা কর। কিভাবে দাদা, কিভাবে যাব? নদী ভয়ঙ্কর হয়ে উঠেছে, সাঁতরাতে পারছি না আমি। তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমি তোকে বাঁচিয়ে নেব। তুই তুই চেষ্টা কর ভাই, একটু চেষ্টা কর। হে ওপরওয়ালা, আমাদেরকে রক্ষা করো। আর কখনোই ঝড় বৃষ্টিতে মাছ ধরতে আসবো না আমরা। রক্ষা করো আমাদের। গিন্নি আমাকে বারবার করে সাবধান করেছিল। আমি গিন্নির কথা কেন শুনলাম না? গিন্নির কথা শুনলে আজকে আমাদের আর বিপদে পড়তে হতো না। দাদা, বাঁচাও আমাকে, বাঁচাও। আমি ডুবে যাচ্ছি দাদা, আমি ডুবে যাচ্ছি। বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে দেখেছেন বাবু? আজকে নিশ্চয় ওই সিধু ও দেবেন বিপদে পড়বেই পড়বে। আরে বিপদে পড়বে কি? ইতিমধ্যে ওরা হয়তো বিপদে পড়ে শেষ হয়ে গেছে। আবার যে কি আনন্দ লাগছে রে। আমার তো ইচ্ছে হচ্ছে পুরো গ্রামে ঘুরে ঘুরে সবাইকে গিয়ে বলি ওদের মৃত্যুর সংবাদটা, কিন্তু তাও তো বলতে পারছি না। আরে না 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 না, কোনোভাবেই এমন ধরনের কাজ করা যাবে না। তাহলে সবাই বুঝে যাবে কাজগুলো আমরা করেছি। না বাবু, আপনি পাগল হয়েছেন। আমি এমন ধরনের কাজ কেন করব? আমার মাথায় কিছুটা হলেও বুদ্ধি আছে। শোন, আমাদেরকে এমন ভাব করতে হবে যেন আমরা কিছুই জানি না, এবং ওদের মৃত্যুতে আমরা অনেক কষ্ট পেয়েছি। কেমন? ঠিক আছে বাবু, কেউ বুঝতে পারবে না। সকালটা হতে আর কিছুক্ষণ বাকি। সকাল হলেই ওদের মৃত্যুর সংবাদ পুরো গ্রামে ছড়িয়ে পড়বে। বাবু, দাদার সাথে যেই জমি নিয়ে আপনার ঝামেলা চলছিল, এখন তো সেই জমি আপনি নিশ্চিত পেয়ে যাবেন। তার বলতে নেই, এ কারণেই তো এত বড় একটা ঘটনা ঘটিয়েছি আমি। যাক, ভালোই হয়েছে।
এতে আমারও কিছু লাভ হয়েছে। আপনার জমি জমার ব্যাপারে আমারও কিছু লাভ হয় আর কি। তা তো আমি ভালোভাবেই জানি। এ কারণেই তো সমস্ত কাজ আমি তোকে দিয়েই করাই। এখন সকাল হওয়ার অপেক্ষা। দিদি, ও দিদি, কোথায় গো তুমি? ঘুমিয়ে পড়লে নাকি? একবার বেরিয়ে এসো তো দেখি। না রে, এখনো ঘুমাইনি। তা তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? দিদি, দাদা ঘরে ফিরেছে। দেবেন তো এখনো বাড়ি ফিরেনি। এইদিকে এইদিকে কিভাবে ঝড় বৃষ্টি চলছে দেখেছো? না তো, তোর দাদাও তো এখনো ফেরেনি। ওদের দুজনের কি হলো বলতো? এত দেরি হবার তো কথা নয়। তাছাড়া যে ঝড় বৃষ্টি চলছে তাতে তো আরো আগেই পৌঁছাবার কথা। হায় ভগবান, এই দুজনে যে কোথায় গেল? এই ঝড় বৃষ্টিতে দুজনকে আমরা কোথায় খুঁজবো? আমার মনে কু ডাকছে গো দিদি। চলো না, আমরা দুজন গিয়ে ওদের খুঁজে আনি। কিন্তু আমরা আন্দাজে কোথায় খুঁজবো? আমরা তো জানি না ওরা কোথায়। কিন্তু এভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না গো দিদি। ওদের দুজনকে খুঁজে বের করতে হবে। আমার সে আর মন টিকছে না গো। আমি বারবার করে বারণ করেছিলাম তোর দাদাকে। তোর দাদা আমার কোনো কথাই শুনেনি। যাবার সময় আমার সাথে ঝগড়াঝাটি করে গেল। এসব ভেবে আর কোনো লাভ নেই দিদি। চলো চলো, তাড়াতাড়ি চলো। বেশি দেরি করা ঠিক হবে না গো। হ্যাঁ হ্যাঁ, চল। কে রে, তোরা সকলে পাগলের মতো ছুটছিস কেন? কি হয়েছে? কোনো অঘটন ঘটলো নাকি? আর বলো না গো বুড়িমা, কাল রাতে যে ঝড় হয়েছে সে তো তুমি জানোই। হ্যাঁ, প্রচুর ঝড় আর বন্যা হলো। বর্ষার পানিতে চারদিক চেয়ে আছে। তোমাদের ছেলে তো এখনো বাড়ি ফেরেনি বুড়িমা। সে সন্ধ্যায় মাছ ধরতে গেছে। সিধু আর দেবেন একই সাথে গেছে। কি বলছিস কি তুই? ওরা কি আসলে বাড়ি ফেরেনি? ওদের কোনো খোঁজ পাসনি? না গো বুড়িমা, সেই রাত থেকেই খুঁজে বেড়াচ্ছি। এখনো কোনো খোঁজ পাইনি আমরা। এবার এবার কি করব? এসব যে কেন ঘটছে তা আমি ভালোভাবেই জানি। ওই সব কিছু দেবাশিস বাবুর কারণেই ঘটেছে। মানে কি বলছো কি তুমি? ওরা তো গেছে মাছ ধরতে। এখানে দেবাশিস বাবুর অপরাধ কোথায়? তোরা তো কিছুই জানিস না। ওই দেবাশিস বাবু আর বাবলু মিলে ওদের নৌকাটা ভেঙে দিয়েছিল গতকাল। এই তো বাবলুই তো আমায় সে কথা বললো। কি বলছো কি তুমি বুড়িমা? এই কথা তুমি আগে আমাদের জানাওনি কেন? আমি তো ভেবেছি বাবলু মজা করেছে, কারণ বাবলুর কোনো কথাই আমি বিশ্বাস করিনি। হায় রে হায়, কি সর্বনাশ হলো! আমরা যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এই সরে নিশ্চয়ই নৌকোটা ভেঙে গেছে। এবার এইবার কি হবে গো দিদি? আমার কিন্তু খুব ভয় লাগছে। এখন এখন আমরা কি করব? আমিও দেবাশিস বাবুকে ছাড়বো না। এক্ষুনি যাবো তার কাছে, উচিত বিচার চাইবো। চল তোরা, আমিও যাবো তোদের সাথে। কি হলো? হলো কি? তোমরা একজোট হয়ে আমার কাছে এসেছো কেন? কেন এসেছি সেটা বুঝতে পারছেন না? এসেছি প্রশ্নের উত্তর চাইতে। আপনি আপনি কেন করলেন এমনটা? কি বলছো এসব? তোমাদের মাথা ঠিক আছে নাকি? আমি আবার কি করলাম? আজব তো। আপনি কি করেছেন না করেছেন সেটা আপনি ভালোভাবেই জানেন। এখন আমরাও জানতে পেরে গেছি।
কেন, কি জানতে পেরেছো তোমরা? কি জানতে পেরেছি সেটা তুই ভালোভাবেই জানিস। তুই আমাকে গতকাল বলেছিলি না তোরা দুজন মিলে সিধুর নৌকোটা ভেঙে দিবি। আরে কিরে বাবলু, তুই এমন ধরনের কথা ওদেরকে বলেছিলি? কই না তো বাবু, আমি তো এমন কিছুই বলিনি। এমন কিছু বলবো কিভাবে? এমন তো কোনো কিছু ঘটেইনি। দেখলে তো বুড়ি, শুধু শুধু মিথ্যা কথা বলছো। বাবলু এমন কথা কেন বলবে? এমন কিছুই তো ঘটেইনি। আমি মোটেও মিথ্যে বলছি না, আমি সত্যি কথা বলছি। বাবলু আমাকে নিজের মুখেই বলেছে সবটা। আচ্ছা, তোমরা একটা কথা বলো, আমি এমন কাজ কেন করতে যাব? বলো, কেন করতে যাব? কারণ আপনার সাথে নাকি সিধুর জমি নিয়ে বিরোধ রয়েছে, আর এটা কম বেশি গ্রামের সকলেই জানে। আশ্চর্য, তাই বলে আমি ওদের এত বড় ক্ষতি করব? আমি কিছুই করিনি। আপনি মোটেও মিথ্যে কথা বলবেন না। তোমাদেরকে ভালোভাবে বলছি, এখানে বক বক না করে চলে যাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা। বলে দিলাম, খারাপ হয়ে যাবে। চল চল, যথেষ্ট প্রমাণ নিয়ে তারপরই আমরা আসবো। দিদি গো, ওই তো দুজন মনে হচ্ছে নদীর পাড়ে পড়ে আছে। তাড়াতাড়ি চলো সেখানে যাই। হ্যাঁ রে, দেখে তো সেটাই মনে হচ্ছে। চল চল, দেরি করিস না। অবশেষে তোমাদের খুঁজে পেয়েছি আমরা। আমরা তো সব আশায় ছেড়ে দিয়েছিলাম। আমি বারবার করে বলেছিলাম না তুমি যেও না। এমনটা ঘটবে বুঝতে পারিনি গিন্নি। ভগবানের অশেষ কৃপা, আমরা দুজন বেঁচে ফিরেছি গো গিন্নি। এমন দুর্ঘটনা ঘটলো কিভাবে? তোরা তাড়াতাড়ি পাড়ে চলে আসতেও তো পারতি। কিভাবে আসবো বুড়িমা? হঠাৎ করে নৌকাটা দুভাগ হয়ে গেল। আমার নৌকা তো এমন হওয়ার কোনো কথাই ছিল না বুড়িমা। দেখলে দেখলে তোমরা, আমি মিথ্যে কথা বলিনি, ওরাই মিথ্যে বলেছে। ওরাই করেছে এই কাজ। ওদের আমি ছাড়বো না বুড়িমা। এখন যখন দুজনই বেঁচে ফিরেছে, এবার ওদের শাস্তি হবেই হবে। কেন, কি হয়েছে গো? আমাদের নৌকা ভেঙে রেখেছিল ওই বাবলু আর দেবাশিস বাবু। বুড়িমা সবটাই জানে। এই কারণেই তো বলি, আমার নৌকা তো ভেঙে যাওয়ার কথা নয়। ভেঙে কেন যাচ্ছে? চল এবার, ওদের শাস্তি হবে। দেখুন বাবু, আমরা নিশ্চিত আপনারা এই কাজ করেছেন। এখন আপনারা শতবার অস্বীকার করলেও কোনো কাজ হবে না। যখন প্রমাণ আমাদের হাতে আছে আর গ্রামবাসীরা সবাই জেনে গেছে, তখন তো আপনাদের শাস্তি হবেই হবে। দেখো, তোমরা বিশ্বাস করো, আমরা এমন ধরনের কাজ করিনি, কিছুতেই করিনি। বললাম তো, প্রমাণ আমাদের কাছে আছে, আর প্রমাণ ছাড়া কি আমরা বিশ্বাস করব? এদের দুজনের শাস্তি একটাই, যে ওরা এই মুহূর্তে গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে, আর কোনোদিন যেন এই গ্রামে আসতে না পারে। একদম তাই। আমরা কোনোভাবেই চাই না এদের দুজনের জন্যে গ্রামবাসীদের কোনো ক্ষতি হোক। দেখো, আমি এই গ্রাম ছেড়ে কোথায় চলে যাব? আমার যে যাওয়ার অন্য কোনো জায়গা নেই। আপনি নিজের আশ্রয় নিজেই ধ্বংস করেছেন। এখন আমাদের কিচ্ছু করার নেই। এরকম একটা হীন কাজ করে এই গ্রামে থাকতে পারবেন না।
আজকে আপনার কারণে দুজনে জীবন চলে যেতে পারতো। আপনার কাছে জীবনের কি কোনো মূল্য নেই? আমার ভুল হয়েছে, আমি না বুঝে অন্যায় করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আপনি ক্ষমার অযোগ্য। আর একটা কথা বললে গ্রামবাসী আপনাকে আস্ত রাখবে না। চলুন বাবু, এখানে থাকাটা মোটেও নিরাপদ নয়। চলুন চলুন, তার চেয়ে বরং দুজনে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাই। চলুন বাবু, চলুন। হ্যাঁ চল, চল রে, তাই করি, চল। আর কোনোদিন আপনারা দুজন এই গ্রামে আসার চেষ্টা করবেন না। এই লাউটা একেবারে রাজার মতো হয়েছে গো, দেখলেই মন ভরে যায়। আরে আমার সোনা লাউ, কেউ দেখলে জিভে জল এসে যাবে, কিন্তু কারো জুটবে না, কারো না। দেখ দেবেন, দেখ, গাছ ভর্তি শুধু লাউ আর লাউ। একটা লাউ চাইতে গেলে বুড়ি রাগে যে কিরকম করে। আর কি বলে জানিস? আমার লাউ আমার ধন, ছুলে জ্বলবে আমার মন। ওরে হ্যাঁ রে হ্যাঁ, তোদের কথাগুলো কি আমার কানে ঢুকে না ভেবেছিস? তোদের খাওয়াতে গেলে আমার ঘরে চাল ফাঁকা হয়ে যাবে। এই বুড়ির মনে দয়া বলতে কিছু আছে বলে তো মনে হয় না। শোনো বাবলু, ওই বুড়ির বাড়ির পাশ দিয়ে গেলেই না রাগে গা জ্বলে। কত লাউ ঝুলছে, অথচ কেউ লাউ সাইডে কেমন চোখ পাকায় দেখেছো? হ্যাঁ, তার ঢং দেখলে আর বাঁচি না। সেদিন দেখলাম সে লাউয়ের গায়ে হাত বোলাচ্ছে, আদর করে ডাকছে সোনা লাউ। মানুষ তো নয়, যেন লাউ প্রেমিক, লাউ প্রেমিক মনে হয়। এই হলো আমাদের গ্রামের এক বিচিত্র বুড়ি। এক সময় গ্রামের নামি দামি পরিবারে বিয়ে হয়েছিল। এখন একাই থাকে, লাউ ছাড়া আর তেমন কিছুতেই তার মন টলে না। এই গল্প শুরু হতো না যদি না সেই একদিন এই অঝোর বর্ষার দিনে পরিস্থিতি বদলে যেত। এই বৃষ্টির দিনে লাউগুলোর বাঁচাও কঠিন হবে, না জানি আবার কার নজর লাগে। এভাবে তো আর বেশি দিন চলবে না। সরকারি লোক তো এখনো এলো না, খাবারও তো শেষ। সকাল থেকে এক চামচ দুধও পায়নি ওর জন্য, শুধু খালি মুখে পানি খেয়ে আসে। 3 দিন ধরে ভেজা কাপড় পরে ঘুরছি, ঘরে ঢুকতে পারি না, উঠোনেই হাঁসের মতো ঘুরছি। আর শুনতে ভালো লাগছে না রে বাবলু। এইদিকে পাড়ার রঞ্জু ভাইয়ের জ্বর বাড়ছে, তার বউটা চিল্লাচ্ছে। আমার বয়স হয়েছে, কিছু করতে পারি না। এই কষ্ট দেখে বুক ফাটে রে। এক সময় এই গ্রামে আমি ক্লাস নিতাম, আজ সবার মুখ দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। সিধু ভাই, আমার শাশুড়ির ঘরে সাপ উঠেছে, কেউ যদি এগিয়ে গিয়ে সাপটা তাড়িয়ে দিত তাহলে খুব উপকার হতো ভাই। আমার নিজের বাড়িতেও পানি উঠেছে বল, তাও চলো, আমি যাব তোমার সঙ্গে। তোমার তো পাটা কেটে গেছে সিধুদা,
তুমি কিভাবে যাবে? ব্যথার চেয়ে মানুষ বাঁচানো জরুরি। আরে এই, কে আবার গেল রে আমার লাউ গাছের দিকে? একবার হাত লাগালে প্রাণে রাখবো না। আরে এই অবস্থাতেও বুড়ির মাথায় শুধু লাউ। গ্রামের কেউ মরুক আর না মরুক, লাউয়ের কিছু হবে না যেন। গ্রাম ধুঁকছে, খাদ্য নেই, চিকিৎসা নেই, নৌকো নেই, কিন্তু দিগন্তের ওপারে অনেক বড় একটা লাউ ঝুলছে, যে কিনা আজ নয় কাল হতে পারে একখানা নৌকা। ও বাবলু, খেয়াল করেছিস সকাল থেকে রোদ উঠেছিল, এখন হঠাৎ আকাশটা কেমন ঘোলাটে হয়ে গেল রে। আকাশে যেই রং ধরেছে অমন রং আমি গত বছরের বন্যার সময়ও দেখেছিলাম। হাওয়াটাও আজ অদ্ভুত লাগছে রে, গা কেমন শিরশির করছে, মনে হচ্ছে কিছু একটা আসছে। এমন ঝিমঝিম হাওয়া তো ভালো লক্ষণ না। নদীর গতিটা আজ অনেক জোরে, আবার যদি 2012 সালের মতো জল উঠে পড়ে। ওই দেখো, কাপড়টা তুলতে আসলাম, বাতাসে কাপড়টা উড়েই গেল। ওই মেঘ তো কালো হয়ে আসছে, কেমন যেন ভয় করছে আমার। এই হাওয়া কিন্তু ভালো না। হ্যাঁ রে আমার সোনা লাউ, বৃষ্টিতে ভেঙে পড়িস না যেন, কোনো উপদ্রব যেন আবার ঘরে ঢুকে না পড়ে। সেই 1984 মতো বাতাস লাগছে, আবার বয়স তো আর কম নয়। অভিজ্ঞতা বলছে এবার বড় কিছু আসতে চলেছে, বড় কিছু আসতে চলেছে এবার। আকাশের রং বদলে যেতে শুরু করেছে, বাতাস কানে কানে জানিয়ে দিচ্ছে দুর্যোগ আসছে। তবু কেউ জানে না এই দুর্যোগ শুধু কষ্ট নয়, এক নীরব পরিবর্তনের ডাক। আরে বাসা আমার, মুখে দুটুকু দিতে পারলাম না 3টা দিন ধরে, কেমন নিঃশ্বাস নিচ্ছে দেখো। ওগো মিথিলা, তোমার কাছে যদি 8 গ্লাস পানি থাকে, আমার মেয়েটা তৃষ্ণায় কাঁপছে। আমারও কিছু নাই দিদি, নদীর জলই এখন জীবন। জীবনে এত বন্যার পানি আমি দেখিনি রে, আতঙ্কে বুকটা কাঁপছে আমার। ওই ডান দিকের ঘরটার চালে কে যেন হাত নাড়ছে। ওটা তো রঞ্জু ভাইয়ের ঘর, সে তো জ্বরে কাঁপছিল। চল চল দেখি কি অবস্থা, চল চল। আমার নাতিটারে দেখছি না যে, এসে গেল বুঝি, কেউ একটুখানি দেখে এসো না। আমি আজ আর মাস্টার না, একজন খুবই সাধারণ লোক, যার চোখের সামনে তার গ্রামের মানুষ ডুবে মরছে। চল চল, যতটা পারি চেষ্টা করি, চল চল। বাবলু, ভাসছে ভাসছে, ধর রে ধর। ওরে বাবা রে, আমার ছেলেটা বাঁচলো। সব ভেসে যাচ্ছে, আমার লাউ, আমার স্বপ্ন। কেউ বুঝলো না আমি কি আগলে রেখেছিলাম।
এই জলের মধ্যে কেবল তোরাই এখনো ভেসে আছিস রে, বাকি সব তলিয়ে গেছে। গ্রাম ভাসছে, মানুষ কাঁদছে, কিন্তু লাউ বুকে নিয়ে তখনও ভেসে আছে এক নারীর অন্তর্দ্বন্দ্ব। সে দেবে না নিজেই ডুববে। এই বয়সে এই অবস্থা, জিনিসপত্র সব গেছে, হাঁস নেই, মুরগি নেই, উঠোনও নেই। কোথাও যদি একটু শুকনো জায়গা পেতাম। ওরে বাবা রে, হাড়গোড় যেন হালকা হয়ে গেছে। একবার যদি ভিজে পড়ে যাই আর যে উঠতেই পারবো না। ওই তো মানুষ কাঁদাকাঁদি করে বসে আছে। ওই তো সিঁদুর গলা, ওই মেয়েটা যেন কে, মিথিলা। কতবার এসে একটু লাউ চেয়েছে, আর আমি কি করেছি? এই লাউটা, এটা তো আমার গর্ব ছিল। এখন যদি এটা দিয়ে কারো উপকার হয়। তোরা শুধু খাবার না, তোরা স্বপ্ন, তোরা স্মৃতি। কিন্তু এই স্বপ্ন যদি নিজের মধ্যে আটকে রাখি, তবে যে সবাই মরে যাবে। যদি এই লাউটা কেটে ভেতরটা ফাঁপা করি, ঠিকঠাক ভাবে জুড়ি, তবে তো ছোটখাটো কিছু একটা বানানো যাবে। নৌকা না হোক, ফেলা হলেই হবে। আরে তোদেরকে দেয়নি বলে সবাই বলে কিপটে, কিন্তু আজ যদি এই লাউ দিয়ে কাউকে বাঁচাতে পারি, তবে হয়তো মরেও শান্তি পাবো। আরে বুড়ি মরে গেলেও কেউ খবর নেবার নেই। বাড়ি ঘর উঠোন সব জলের তলায়। কত আদরে করেছিলাম এই ঘরটা, আর এখন ওরে মা, আমার ছেলেটা নিঃশ্বাস নিতে পারছে না। কেউ কি নেই রে? এই কান্নাগুলো তো এতদিন শুনিনি, নাকি শুনেও না শোনার ভান করেছি? তোরা কতবার বলেছিস একটা লাউ দাও বুড়িমা, আর আমি আমার লাউ আমার ধন বলে তাড়িয়ে দিয়েছি। আরে সোনার লাউ, তুই তো আমার সব ছিলি রে, কিন্তু তোকে আগলে রেখে আমি যে একা হয়ে গেছি রে। ওটা কেউ আমার নয়, কিন্তু তবু আজ মনে হয় ওদের জন্য কিছু করা দরকার। না, এবার শুধু আমি বাঁচবো না, সবাইকে বাঁচাবো। এই বিশাল লাউটা ফাঁপা করলেই একখান ভেলা হবে রে। জীবন আমাকে কিছু না দিলেও এবার আমি দেব। আমি যদি নিজেকে দিতে পারি, তবে এই লাউটা, এটা তো কিছুই না। সবাই বলে মানুষ নাকি বদলায় না, কিন্তু এক নির্ঘুম নিঃসঙ্গ রাতে এক কিপ্টে বুড়ির মন ঠিক পাল্টে যায়। মনে জন্ম নেয় দয়া, বিবেক এবং সাহস। তুই তো আমার একমাত্র সাথী ছিলি সোনা লাউ। জীবনে অনেককে হারালাম, শুধু তুই থেকে গেলি। কিন্তু এবার মনে হচ্ছে তুই শুধু আমার না, তুই কত বড় হয়েছিস রে।
এই ভরা লাউটা যদি ভাপা করা যায় তাহলে ভেতরটা খালি করে তাতে শক্ত করে বাঁধা যেত, আর তাহলে এটা ভেসে থাকতে পারত। এখন যা দরকার তা হলো একটু সাহস আর বুদ্ধি। এটা ভাঙলে যদি আমার বুক ভাঙে, তবু অন্য কারো প্রাণ বাঁচলে এই কষ্ট সার্থক হবে। ছোটবেলায় আমার ঠাকুমা বলতো, লাউ ফাঁপা হলে জলের ওপর ভাসে, তখন হাসতাম। এখন বুঝি ঠাকুমা ঠিকই বলেছিল। তুই যদি একজন মানুষকেও ভাসিয়ে দিতে পারিস না, তবে তোর নাম রাখবো জীবনের লাউ। এবার দেখা যাক বুড়ি না লাউ বুড়ি, কে হারে আর কে জেতে। যে লাউ ছিল একদিন কিপটেমের প্রতীক, সেই লাউই আজ হয়ে উঠতে যাচ্ছে বাঁচার ভেলা। আর এক বুড়ি, যাকে সবাই ভেবেছিল একা, এখন সে নিজেই পথ দেখাবে গ্রামবাসীকে। আরে সোনা লাউ, আমি তোকে জন্ম দিয়েছি, এই হাতেই লাগিয়েছি, আজ তোকে দিয়ে কাউকে পার করব। তোরা সবাই ভাবিস আমি খুব কিপটে, কিন্তু তোদের হাহাকার আমি শুনতে পাইনি নাকি? একবার যদি পারি কারো জীবন বাঁচাতে, তবে মরলেও শান্তি। কত বছর পর গায়ে এমন খাটুনি দিলাম, তবে এই ঘাম এই কষ্ট আজ বাঁচার দামি উপায়। তুই তো দেখছি বেশ মজবুত, মনে হচ্ছে ৩-৪ জনের ওজনও সহ্য করতে পারবি। এই বাঁশটা থাকবে পেছনে, আমি এক হাতে রাখবো, আর এই দড়িটা দিয়ে তোকে বেঁধে রাখবো, যেন কেউ পড়ে না যায়। কেউ যখন লাউ চেয়েছিল, আমি গালাগাল দিয়েছিলাম, আর আজ এই লাউ দিয়ে যদি কারো প্রাণ রক্ষা হয়, তবে এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। চল রে লাউ নৌকা, তুই শুধু ভাবিস আর আমি তোর হাল ধরি। দেখে নিস গ্রামবাসী, বুড়ি যে এখন লাউ মাঝি। ভাসলি? হায় হায়, ভাসলি রে সোনা, তোকে দেখে মন বলছে এবার আমি কাউকে পার করতে পারবোই পারবো। এই লাউ, এই নৌকা আর এই সাহস, এইগুলো দিয়ে একটা গ্রামের গল্প বদলে যেতে থাকে। এক বুড়ি এখন হয়ে ওঠে এক আশার আলো। বুড়িমা, এই লাউয়ের নৌকাটা কি সত্যিই পারবে আমাদের সবাইকে উদ্ধার করতে? আমার সাহস আর এই লাউটাই আমাদের সবার আশা। যেটা ভাবতে পারিনি, আজ আমি সেটাই করব। সবাইকে বাঁচাবো আমি আজ এই বন্যার সাথে লড়াই করব। তুমি যে এমন সাহসী, ভাবতেই তো পারিনি বুড়িমা। বুড়িমা, তোমার পাশে দাঁড়াবো আমরা সবাই। আমি তো ভাবতাম বুড়ি শুধু কিপটে এক মহিলা, আজ দেখলাম বুড়িমা আমাদের বীর। বুড়িমা, তোমার এই সাহস আমরা কখনো ভুলবো না, কোনো দিনও ভুলবো না। তোমার এই নৌকাতে আমাদের জীবন বেঁচে থাকবে। বাচ্চারা, কেউ ভয় পেও না, আমি আছি। এই লাউয়ে ভর করে আমি বাঁচাবো তোমাদের। তুমি আগে যাও আর একটু সাহস রাখো।
ভাসো সোনা, ভাসো, মানুষের জীবনের মতোই ভাসো। বুড়িমা, আমাদের পাশে এসো, আমাদের উদ্ধার করো বুড়িমা। তুমি আমাদের জীবনের ফেরিওয়ালা, তোমার জন্য প্রার্থনা করবো চিরকাল। আমি শুধু তোমাদের ভুল বুঝেছি, যারা সাহায্যের হাত বাড়ায় তাদের জীবন আমি বাঁচাবো। আজ থেকে বুড়ি আমাদের বীর, বুড়ি আমাদের হিরো। বুড়ি আর কিপটে নেই, এখন বুড়ি লাউয়ের চাষি। একজন কিপ্টে বুড়ি থেকে গ্রামের বীর হয়ে ওঠার গল্প আমাদের শেখায় সাহস আর ভালোবাসাই পারে পৃথিবীটাকে বদলে দিতে। আজ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, তারা বেঁচে আছি এই একজন মানুষের কারণেই। এই বুড়ি, যার নাম ছিল কিপটে, একা, রাগী, সে আজ আমাদের লাউ মাঝি। তোমরা তো আমার চোখ খুলে দিলে। এতদিন শুধু নিজের চিন্তা করতাম, এখন বুঝি সবাই মিলে বাঁচাটাই আসল। তোমার নামে এই থালা, এই থেকে শুরু হোক আমাদের নতুন প্রথা। আজ থেকে প্রতি বছর লাউ নৌকা দিবস পালন করব। বুড়িমা বলেছে পরের বছর সে নিজেই লাউয়ের বীজ বিলি করবে। এই লাউ আমায় শিখিয়েছে, যা তুমি ধরে রাখো তা হারিয়ে যায়।